রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। শেখ হাসিনা জানান, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বর্তমানে তা এ অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই এই সংকট সমাধান জরুরি। বাংলাদেশ যে কোনো যুদ্ধের বিপক্ষে জানিয়ে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadets surrendered their arms to me. That way I restored peace in my own country. So, through discussion, I think any problem can be solved. But we must focus on poverty reduction and ensure these people, those who are still suffering, for their economic emancipation. This is my humble call upon the world leaders, people, and also developed country. দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে নাগরিক জীবনে কেমন প্রভাব পড়েছে সেই বিষয়ে রাজধানীতে খবর সংগ্রহ করছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যাচ্ছি তার কাছে। সাদেক, আজকের তাপমাত্রা কেমন, আর এই তীব্র দাবদাহে জনজীবনে কেমন প্রভাব দেখছেন? আজকে তাপমাত্রা যদি বলি, আমরা গত পরশু যেই প্রেডিকশন ছিল সেই অনুযায়ী আজকে তাপমাত্রা কিছুটা কমবে, 1 ডিগ্রি পরিমাণ কমবে। গতকাল যেটি 40 ডিগ্রি ছিল সেটি আজকে গতকাল কোনো জায়গায় সেটি 42 ডিগ্রি ছিল, সেটি আজকে কিছুটা হলেও কমবে, বিশেষ করে রাজধানীতে। তবে এই তাপমাত্রার সঠিক নিরূপণ যেটি করা হয় সেটি 3টার দিকে, বেলা 3টার দিকে যে মূল যেই বিষয়টি সেটি তুলে ধরা হয়। তবে জনজীবনের প্রভাব যদি জানতে চান সেটি আপনাকে দেখাতে চাই যে কিছুটা হলেও স্থবিরতা এই জায়গাগুলোতে রয়েছে। আপনাকে দেখাতে চাই যে মানুষ ছাতা নিয়ে বেরোচ্ছে, পানি এবং প্রয়োজনীয় যে সরঞ্জামাদি সেগুলো নিয়ে বেরোচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে তারা সেখানে যাচ্ছেন না। যে দিনমজুর যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে আপনাকে দেখাতে চাই, তারা সেখানে বসে আছেন, অনেকটা অলস সময় পার করছেন। সেখানে শসা, শরবত বা এ ধরনের পণ্যগুলো বা এ ধরনের বিষয়গুলোর চাহিদা অনেক বেশি রয়েছে আজকে। আর যারা অফিসগামী রয়েছেন বা কর্মগামী রয়েছেন তারা কিন্তু বেরোচ্ছেন। খুব বেশি প্রয়োজন না হলে ডাক্তাররাও নিষেধ করছেন যে এই তীব্র গরমে যেন বের না হয়। সেক্ষেত্রে তারা নানা ধরনের জটিলতায় ভুগতে পারবে, বিশেষ করে হিট স্ট্রোক যেন না হয় সেজন্য বেশি পরিমাণ পানি খাওয়ার জন্য তারা বলছেন, এবং একই সাথে তারা শীতল জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বলা হচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। স্বাগত। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন সেনা ও বিজিবি সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোররাতে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের নাইখংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে কক্সবাজার ইরানি নৌবাহিনী জেটি ঘাটে নেওয়া হয়। সেখানে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত 11 মার্চ নাইখংছড়ির জামছড়ি ও আশারতলি সীমান্ত দিয়ে প্রথম দফায় 179 জন মিয়ানমারের বিজিবি সদস্য আশ্রয় নেয়। পরে কয়েক দফায় ঘুমধুম, তুমব্রু ও কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মোট 288 জন মিয়ানমারের সেনা ও বিজিবি সদস্য আশ্রয় নেয় বাংলাদেশে। তাদেরকে নাইখংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে বিদ্রোহীদের আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 330 জন। পরে 15 ফেব্রুয়ারি কক্সবাজার উখিয়ার ইরানি নৌবাহিনীর জেটি ঘাট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলমান রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি যুদ্ধ সহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না,
ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের ৮০তম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান মাহমুদের রিপোর্ট। ৭৩ সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের সদস্য বাংলাদেশ। সংস্থার ৮০তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. That way I restored peace in my own country. So, through discussion, I think any problem can be solved. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যার সমাধান করতে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. ২০ মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও ইউএন স্ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ দিয়ে ওই দিনই প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া ৩ জন হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে ৫ জন বিচারপতি রয়েছেন। নতুন ৩ বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে। যে কোনো মূল্যে আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। এজন্য সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচনটা যত অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। ঢাকা যেন এক উত্তপ্ত কড়াই। উত্তাপ আর রোদের প্রখরতা কাবু করেছে নগরবাসীকে। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হওয়ার পরিমাণ আরও বেশি, আর তাতেই মারাত্মক হুমকিতে নগর জীবন। তবে এলাকাভেদে এ তাপমাত্রা কোথাও কম আবার কোথাও বেশি। শহরে তাপমাত্রা বিগত ৬ বছরে বেড়েছে ৭ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সবুজ মাঠঘাট আর বিস্তর প্রান্তর ঘেরা দেশের রাজধানীতে এই সবুজের ছাপ এখন বিলীনের পথে। শহরের সবুজ ঘেরা বনায়নও কমছে তড়িৎ গতিতে। সেই সাথে দখল দূষণের এই শহর যেন নগরবাসীর জন্য পরিণত হয়েছে হিট আইল্যান্ডে।
মরুর দেশের তাপ ছড়াচ্ছে ঢাকায়। গবেষকরা বলছে বনায়ন কম থাকা এলাকাগুলোতে তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি। সাথে থাকা স্মার্টফোনটি বলছে এখন এই এলাকার তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই, আর এতেই অস্বস্তি বেড়েছে জনজীবনে। গেল কিছুদিন এই এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ঠেকেছে 41.6 ডিগ্রিতে। তবে নগরীর অন্যান্য অঞ্চলে কিন্তু তাপমাত্রার ভিন্নতা রয়েছে। আর এর কারণ কি? একই সময়ে দুটি ভিন্ন এলাকার তাপমাত্রা, যেখানে ব্যবধান প্রায় 1.5 ডিগ্রি। একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। একটি এলাকা অট্টালিকায় ঢাকা, আরেকটি সবুজ বনায়নে। এমনই রাজধানীতে ব্যস্ত সব এলাকায় পরীক্ষা চালিয়েছে গবেষক দল। গত 6 বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এলাকা ভিত্তিক শহরের তাপমাত্রা। তথ্য বলছে মহাখালী এলাকায় 6 বছরে তাপমাত্রা বেড়েছে 7.5%, গুলিস্তানে 6.05%, সবচেয়ে কম বেড়েছে সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যানে মাত্র 1%। ঢাকা শহরের অল্প ব্যবধানে তাপমাত্রা দ্রুত ভেরিয়েশন হচ্ছে। যেগুলোতে ওপেন স্পেস আছে, সবুজ আছে, জলাধার আছে, সেখানে তাপমাত্রা অন্তত 4 ডিগ্রির কাছাকাছি কম। কোন জায়গাগুলো থেকে মতিঝিল, আমাদের পল্টন, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, অদ্ভুত আচরণ আমরা এখন ফিল করছি। এটি আসলে একদিনের ঘটনা না, এটি ওভার দ্য ইয়ার দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান পরিবর্তিত একটি ফলাফল। সরকারের দায় অনেক বেশি, কারণ নীতিমালার মধ্যে থাকতে হবে, আইন থাকতে হবে এবং সেখানে যে কার্যকরী ভূমিকা সেটি পালন করতে হবে। তো সেই জায়গায় আমরা দেখি, কিন্তু মানুষেরও এখানে কর্মকাণ্ডটা নিজেদের মতো করে করতে হবে। শহরে তাপমাত্রা কমাতে এ মৌসুমে গাছ লাগানোর বিপক্ষে সব বিশেষজ্ঞরা। তারা বলছে অতি উৎসাহী না হয়ে বর্ষা মৌসুমের শুরুতে টেকসই পরিকল্পনা নিয়ে শহর বনায়নের পাশাপাশি নগর পরিকল্পনায় সজাগ থাকতে হবে সবার। এতে স্বস্তি ফিরবে দেশের প্রাণকেন্দ্রে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমে রাজধানীতে এসি ফ্যান বিক্রি বেড়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। বাড়তি চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডিলার ও বিক্রেতারা। কৃত্রিম সংকটে দামও বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যগুলোর। তবে ভীষণ এসিতে কয়েকটি নতুনত্ব সংযোজন করে ভোক্তাদের বেশ কিছু অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মেগাসিটির কোটি মানুষের বসবাসের শহরটি তাপমাত্রা বেড়ে চলেছে ক্রমাগত। সবুজায়নের স্বল্পতায় গরমে হাঁসফাঁস নগরবাসীর। স্বল্প থেকে মধ্যবিত্তের স্বাভাবিক চলাফেরা ও ঘুম যেন উড়ে গেছে এমন বাস্তবতায়। এ কারণে মোটামুটি সামর্থ্যবানরা ছুটছেন এয়ার কন্ডিশন সরঞ্জাম কিনতে। প্রতিদিন দোকানগুলোতে 50 থেকে 60টি পর্যন্ত এসি বিক্রি হচ্ছে। ফ্যানের দোকানেও ভিড় লেগে থাকে ক্রেতাদের। এসি তো আর বিলাসিতা না, বাচ্চা টাচ্চা তারা খুব অসুস্থ হয়ে পড়ে গরমে, এই জন্যই গরম উপলক্ষে 1000 টাকা বেশি মনে হচ্ছে আমার। এসিতে খুব কমই বাড়ছে, 1-2,000 3,000 এরকম বাড়ছে সর্বোচ্চ। আর হলো কাস্টমার ডিমান্ড অনেক বেড়ে গেছে, যে পরিমাণ আমাদের যোগান দরকার সেই পরিমাণ যোগান নাই। এখন তো গরম পড়ছে, তুলনামূলকভাবে সেল ভালো। মিরপুরের শেওড়াপাড়ায় ভিশনের শোরুমে বিক্রি বেড়েছে এসির। ডুয়েল ইনভার্টার, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সহজ কিস্তির সুবিধার কারণে এর চাহিদাও বেশি। ভীষণ ফ্যানটা একটু ভালো এবং ওটার বাতাস বেশ, সার্ভিসটা ভালো পাচ্ছি। তারপরে ওনাদের যে আফটার সেলফ সার্ভিসটা খুবই ভালো। ডুয়েল ইনভার্টারটা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষের জন্য ব্যবহারের জন্য সুবিধা হবে এবং কিস্তির মাধ্যমে কাস্টমাররা 1 বছর মেয়াদেও হলো আমাদের থেকে এসি বা ভিশনের যে কোনো প্রোডাক্ট কিস্তিতেও ক্রয় করতে পারবে। ক্রেতাদের দাবি বিলাস পণ্য নয়, এমন উষ্ণায়নের যুগে এসি এখন প্রয়োজনীয় পণ্য নগরবাসীর জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে পশু পাখিও। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আজ ঢাকায় তাপমাত্রা কত, আর এই তীব্র গরমে চিড়িয়াখানার পশু পাখিদের অবস্থা কেমন দেখছেন? সাগর, আপনি জানেন যে আজকে তীব্র
যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ চলছে, তবে আজকের দিনে কিছুটা হয়তো স্বস্তি কিছুটা বলছি এ কারণে যে গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি কমতে পারে বলে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আজকে যদিও হিট অ্যালার্ট জারি করা হয়েছে, তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এখানে আমরা এসেছি মিরপুর চিড়িয়াখানায়, যেখানে আমরা দেখাতে চাই যে এখানে যে বাঘ এবং এর যে শাবকরা রয়েছে তারা কিন্তু বেশ অস্বস্তিতে রয়েছে, তারা ছায়ার মধ্যে আছে। এখানে যে পানিগুলো রয়েছে তারা এখানে গোসল করবে সেই বিষয়টাও কিন্তু খুব বেশি স্বস্তিদায়ক নয়, কারণ এখানে পানিগুলো কিন্তু অনেক গরম হয়ে আছে তীব্র গরমের কারণে। এর পাশাপাশি আমরা অন্যান্য যে খাঁচাগুলো সেখানেও আমরা গিয়েছি, আমরা সেখানেও দেখেছি যে পশু পাখিগুলো তারা গরমে হাঁসফাঁস করছে, তাদের বেশ কষ্ট হচ্ছে এই তীব্র গরমের কারণে। যদিও এই সপ্তাহে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এই সপ্তাহ থেকে কোনো ধরনের স্বস্তির বার্তা নেই, কোনো ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এখানে যে মানুষগুলো এসেছেন তারা কিছুটা ছায়ার জন্য এখানে মিরপুর চিড়িয়াখানার যে অনেক গাছ রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন এবং তারা চাইছেন এই সময়টায় অন্তত তাদের যে কিছুটা হলেও স্বস্তির যেন এই বনাঞ্চলের জায়গায় যেন তারা নিতে পারেন, সেটি আমরা দেখেছি। তবে রাজধানীর চিত্র যদি বলি, আমরা সেটি দেখেছি পুরো জায়গা জুড়ে যারা কর্মচঞ্চল, যারা কর্মমুখর মানুষ তারা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বের হয়েছেন। তবে যারা খুব বেশি কাজ নেই তাদেরকে ডাক্তার এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলেছেন যে বিশ্রামে থাকতে, সেটা আমরা দেখেছি। তবে খেটে খাওয়া মানুষদের অবস্থা খুব বেশি খারাপ, আমরা সেটা বিভিন্ন জায়গায়ও দেখেছি, যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে শ্রমিকরা রয়েছে কিংবা খেটে খাওয়া রিক্সা পুলার থেকে শুরু করে ভ্যান চালক, তাদেরকে আমরা দেখেছি খুব বেশি তারা সমস্যাগ্রস্ত। বিশেষ করে এই গরমে তারা কোনোভাবেই তাদের যে কাজগুলো সে কাজগুলো করতে পারছেন না। নিয়মিত বিরতিতে তারা পানি পান করছেন এবং পানিও নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না, যেটি পানি পান করছে সেটিও বেশ গরম। এই অবস্থার কারণে তারা বেশ অস্বস্তিতে পড়েছেন, রাতেও তারা স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারেন না এই গরমের কারণে। এই কারণে আজকের যে তাপপ্রবাহ সেটি আগামী কয়েকদিন থাকবে, কোনো ধরনের বৃষ্টির পূর্বাভাস অন্তত এই মাসে নেই। সাগর, জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রচণ্ড তাপদাহ, প্রখর রোদ ও গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় দেশব্যাপী ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। তীব্র তাপমাত্রায় দুর্বিষহ অবস্থা থেকে রক্ষা পেতে চট্টগ্রামে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। আর রাজশাহী নগরীর শহীদ AHM বিভাগীয় স্টেডিয়ামে মুসল্লিরা এই নামাজ আদায় করেন। চলমান দাবদাহ থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য করা হয় বিশেষ দোয়া। সকালে সাভার উপজেলার শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া বৃষ্টির জন্য বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ঠাকুরগাঁও এবং মুন্সিগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় দুহাত তুলে বিশেষ মোনাজাত করেন তারা। তাপমাত্রা আরও বাড়লে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। তবে শনিবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা তো একদম স্থির থাকে না, ওঠানামা করে। সে কারণে আমরা ওই শনিবার বা শুক্রবার এই 2 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে চাই। এমপি মন্ত্রীদের স্বজনদের দাপটে উপজেলায় আওয়ামী লীগের লোকেরাও নির্বাচন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অভিযোগ করেছেন প্রতিটি সংসদীয় এলাকায় এমপিদের রাজত্ব তৈরি হয়েছে। নয়াপল্টনে তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে এসব বলেন রিজভী আহমেদ। সপ্তাহব্যাপী ও কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রিজভী বলেন, সরকারের ব্যর্থতায় ঢাকার আশেপাশের সব নদী ভরাট হয়ে যাচ্ছে, তাই রাজধানীতে তীব্র তাপ অনুভূত হচ্ছে। লুটপাট করতে সরকার গণবিরোধী প্রকল্প হাতে নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষকে বাঁচতে দিতে চায় না ক্ষমতাসীনরা। তিনি বলেন, সরকারের ব্যর্থতায় খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের? আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। তো ওদের যে সমস্ত
নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন, তখন আর যোগ্য লোক নেই। আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংড়ার, তার পরম আত্মীয়, তাকে উপজেলা নির্বাচন করতে হবে, এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের 8টি দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়। এছাড়া দুদকের অনুসন্ধান দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গেছে। গত মঙ্গলবার হাইকোর্ট দুদককে বেনজিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন। চট্টগ্রামে চলছে দেশের বৃহত্তম বৈশাখী মেলা। শতাধিক বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন। নগরীর কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত বৈশাখী মেলা সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামের লালদিঘি মাঠে প্রতি বছর 25 বৈশাখ আয়োজন হয় ঐতিহাসিক জব্বারের বলি খেলা। শতাধিক বছরের ঐতিহ্যবাহী বলি খেলাকে কেন্দ্র করে কালক্রমে এই বৈশাখী মেলা বিস্তৃত হয় বলে জানান আয়োজকরা। কোনো আইটেম নেই যে আইটেম এখানে মেলায় আসে নাই। এখানে 5000 দোকানদার এখানে চলে আসছে। প্রায় চট্টগ্রাম নগরের এই প্রায় 1.5 কোটি মানুষের পারিবারিক ব্যবহারের সবার 1 বছরের ব্যবহারের জিনিস এই মেলা থেকে সংগ্রহ করবে। এটাকে আসলে আরও প্রসার করার জন্য আরও আমাদের দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা আছে। আপনারা তা আগামী বছর থেকে তা দেখতে পারবেন। লালদিঘি মাঠে চারপাশে কয়েক কিলোমিটার এলাকা বিস্তৃত মেলায় আছে নানা পণ্যের সমাহার। দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় যোগ দেন কয়েক সহস্র উদ্যোক্তা সহ ক্ষুদ্র ব্যবসায়ী। ফলে খাবার থেকে শুরু করে খেলনাপাতি, কুটির শিল্প, গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় এমন কিছু নেই যা মিলবে না এখানে। এ কারণে মেলার জন্য আগ্রহী থাকেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বলি খেলায় 40 বছর ধরে আসতেছি এবং এর আগে আপনি পাকিস্তান আমলে আমার বাপ চাচারা আসতো এখানে এই মেলায় আসার জন্য আমরা অপেক্ষায় থাকি। গত 5 বছর ধরে এখানে অপেক্ষা করি যে কোন সময় আসবো। এই মেলার জন্য আমরা 1 বছর ওয়েট করি যে কবে আসবে আমাদের এই বৈশাখী মেলা। অনেক কিছু দেখলাম, এখনো ভালো করে ঘুরতে পারি নাই, আরো ঘুরবো তারপর নিব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্দীপ্ত করতে 1909 সালে স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর এই খেলার সূচনা করেন। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আগামী রোববার 28 এপ্রিল থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহের তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়তি 1 সপ্তাহের ছুটি শেষে রোববার শ্রেণী পাঠদান শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আগামী 4 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। তাপমাত্রা বেশি হলেও দেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রা সমান নয়, সেই কারণে আগামী রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। এই সময়ে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষের বাইরের যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। গরম বেড়ে গেলে বিকল্প কোনো ব্যবস্থায় ক্লাস নেওয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা গ্রহণ করবে তার মন্ত্রণালয়। মর্নিং শিফট যেটা বাচ্চাদের যে মর্নিং শিফটটা সেই সময়টা এগিয়ে নিয়ে আসার এবং ক্লাস সংখ্যা একটু কমানো, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কিনা? না, সেগুলো তো কাজ করবো পরে, আগে সামনেরটা শেষ করে নেই, তারপরে ওটা দেখা যাবে। আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা? যদি না, বিকল্প আমি তো বললাম অনলাইনে আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না, অতএব সবকিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে। উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের ওপর হামলার বিচার, অধ্যাপকদের পদোন্নতি সহ 7 দফা দাবি না মানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এসব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকদের 7 দফা দাবি না মানায় ভিসি, ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যালয়ে তালাবদ্ধ করা হয়েছে। তবে শিক্ষকরা তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। কার্যালয়ে তালা দেওয়ার পর উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টর কেউ তাদের কার্যালয়ে আসেননি। শিক্ষক সমিতির যে 23 তারিখে সাধারণ সভা ছিল, সেই সাধারণ সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকল শিক্ষক ঐক্যমতের ভিত্তিতে তারা বলেছেন 24 ঘন্টার মধ্যে যদি দাবিগুলো বাস্তবায়িত না হয় তাহলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাননীয় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। কারণ হচ্ছে যে উনি এই পর্যন্ত দাবিগুলো তো শিক্ষকদের এই পর্যন্ত বাস্তবায়ন করেনি, বরং শিক্ষকদেরকে নিয়ে নানান মিথ্যাচার করে যাচ্ছেন। দাবদাহের খবর জানাতে আমরা যাচ্ছি খুলনায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, খুলনায় আজকের তাপমাত্রা কত, আর আসলে এই দাবদাহের প্রভাব কেমন পড়ছে খেটে খাওয়া মানুষদের উপর, আমাদেরকে জানাবেন। জি মোস্তফা, আপনি খবরে একটু আগে যেমনটি বলছিলেন, আপনাকে বলে রাখি আজকে খুলনায় তাপমাত্রা হলো 41.3। খুলনা আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আমিরুল আজাদ সাহেব আমাকে জানিয়েছেন যে আজকেই হলো এবছরের সর্বোচ্চ তাপমাত্রা 41.3, যা লাস্ট ইয়ারে হয়েছিল ওই 20 এপ্রিলে, আর এবছর হলো 25 এপ্রিল। এবং উনি একটা জিনিস বলেছেন যে এই যে টানা যে খরা চলছে 40-42, এতে কিন্তু মানে ওই মানুষের সব পশু পাখি জীবজন্তু সব কিছুই ক্ষতি হচ্ছে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, খুলনা এখানে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির যিনি ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম, উনি আমাকে জানিয়েছেন যে এই টানা তাপমাত্রা বৃদ্ধির কারণে ওই পেট্রোলের যে ঘনত্ব কম, এই পেট্রোল কিন্তু উড়ে যাচ্ছে। আমি ব্যাপারে খুলনার পদ্মা, মেঘনা, যমুনার ওই যে ডিপোর যারা এরিয়া ম্যানেজার তাদের সাথে আলাপ করেছি, তারা জানাচ্ছেন তারা প্রতিদিনই ওই দুপুরবেলা তাদের যে ট্যাঙ্কিতে পানি দিচ্ছেন, তারপরও কিন্তু এই পেট্রোলটা উড়ে যাচ্ছে। উনি বলছেন শুধু পেট্রোলটাই উঠছে, কারণ পেট্রোলের ঘনত্ব কম, তবে অকটিন বা অন্য কোনো কিছু সেভাবে ক্ষতি হচ্ছে না। একইভাবে পেট্রোল পাম্পওয়ালারা বলছে যে তাদের প্রতিদিন 30 থেকে 35 লিটার পেট্রোল উড়ে যাচ্ছে। এছাড়া খুলনা সর্বত্র হাসপাস অবস্থা আপনি দেখছেন। আমি রয়েছি খুলনা শিববাড়ি মোড়ে এলাকায়, এখানে কিন্তু প্রায় জনশূন্য এবং যানবাহন শূন্য। জি মিতা মোস্তফা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আজ থেকে 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশে মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে প্রতি বছর মে থেকে জুলাই এই 3 মাস নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এদিকে সকাল থেকে রাঙামাটির বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে মাছ পরিবহনের সকল সরঞ্জাম সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্যবসায়ী এবং শ্রমিকরা। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া গ্রামের আনোয়ার হোসেন নিজেকে সেনাবাহিনী সংশ্লিষ্ট ব্যক্তি পরিচয়ে পাবনার আতাইকুলা এলাকার মোক্তার হোসেন এবং দুলাল হোসেনের সাথে সখ্যতা গড়ে তোলে। পরে তাদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে 13.5 লাখ টাকা নেন। গত বছরের 26 নভেম্বর ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এই ঘটনায় তারা মামলা দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে বাগাতিপাড়া থেকে আনোয়ারকে গ্রেফতার করে। সাভারে হেমায়েতপুর থেকে চলমান মেট্রো রেলের MRT-5 প্রকল্প জনস্বার্থে পৌর এলাকার রেডিও কলোনি পর্যন্ত সম্প্রসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকালে সাভার উপজেলা পরিষদের আমতলায় সাধারণ নাগরিকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, মেট্রো রেলের এই প্রকল্প পৌর এলাকা ছাড়িয়ে এমনকি নবীনগর পর্যন্ত সম্প্রসারণ করা হলে ধামরাইয়ের বাসিন্দারা ছাড়াও সাভার সেনানিবাস, ডিপিজেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপুল সংখ্যক মানুষ আধুনিক রেল পরিষেবায় যুক্ত হবে।
রাজশাহীতে গরম থেকে রক্ষা পেতে কর্মজীবীদের মাঝে খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করেছে মহানগর ছাত্রদল। দুপুরে নগরীর সোনাদিঘি মোড়ে 2 শতাধিক তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন, বোতলজাত বিশুদ্ধ পানি, কমলালেবু এবং বিস্কুট বিতরণ করা হয়। এদিকে মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে দুপুরে পৌরসভা চত্বরে রিকশা, ভ্যান চালক এবং পথচারীদের মাঝে পানি, ক্যাপ এবং গামছা বিতরণ করা হয়েছে। তীব্র গরমে তৃতীয় দফায় আজ থেকে আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সহসা গরম কমার সুসংবাদ নেই। এদিকে তীব্র গরমে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পশু পাখি ডেরা কোথাও স্বস্তি নেই। বেড়েছে ডাব শরবতের চাহিদা। সারা দেশেও তীব্র তাপে অস্বস্তিতে মানুষ, আদায় করা হয়েছে বিশেষ প্রার্থনা। গরমে আক্রান্ত হয়ে সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ, এসি সহ অতিমাত্রায় ইলেকট্রনিক পণ্য নির্ভরতা বাড়াচ্ছে তাপমাত্রা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গাছগাছালির ছায়া ভেদ করে আসা রোদের তীব্রতায় ছটফট খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। খাবার ছেড়ে একটু ছায়ায় গা জিরিয়ে নিচ্ছে চিড়িয়াখানার হরিণ, শকুন সহ অন্য প্রাণীরা। শুধু মানুষই নয়, গরমের তীব্রতায় নাকাল অবলা প্রাণীও। সারাদিন পরিশ্রম করি, শরীর জ্বলে রোদের মধ্যে। গাছগাছালি যে আশেপাশে চারপাশে আসে, ওখানে দেখা যাচ্ছে কিন্তু আমাকে কিন্তু এসি কি কিছুই লাগছে না, কিন্তু আমাকে কিন্তু নর্মালি কিন্তু ভালোই লাগছে। স্বস্তির জন্য পানি ছিটানো হচ্ছে নগরের সড়কে সড়কে, আর বাণিজ্যিক ভবনের গরম বাতাস বের করে দিচ্ছে শীতাতপ যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, এমন এসি নির্ভরতা বিপদ ডেকে আনছে। যাদের টাকা পয়সা আছে তারা একটু ভালো থাকার জন্য এসি কিনে, কিন্তু এটার রেমিডিয়েশন হচ্ছে যে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে, বনায়ন বাড়াতে হবে, কোনো অপচয় করা যাবে না। আর যদি এইভাবে চলতে থাকি তাহলে পৃথিবী এটা অ্যাকোমোডেট করতে পারবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও গরমের বিপরীতে কোনো সুখবর দিতে পারেনি। সিলেট, চট্টগ্রামের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাতে গরম কমবে না। আগামী আমরা এপ্রিল মাস যদি চিন্তা করি, এপ্রিল মাসে যে কয়েকদিন বাকি আছে, আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর যেহেতু পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা নেই, তা আমাদের তাপ প্রবাহটা কমার তেমন একটা সম্ভাবনা নেই। ওই কমার প্রধান উপায় এবং একমাত্র মাধ্যম হলো বৃষ্টিপাত। এদিকে দেশ জুড়ে তাপদাহে পুড়ছে রাজপথ, গরমে মহাসড়কে গলছে পিচ। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। 2023 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মানবাধিকার প্রতিবেদনের অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়, কারণ একটি দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে। সেসব সীমাবদ্ধতা মোকাবেলা করে সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি বলেও জানান তিনি। The government of Bangladesh has been doing its best to uphold human rights of প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকারের অনেক উন্নতি ও অর্জন থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি, বরং দেশটির প্রতিবেদনে অনেক বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। বাংলাদেশ সরকার মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদগারের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে। এখন রাজনৈতিক বক্তব্য দিয়ে সন্ত্রাসীদের রক্ষার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশি কাঁথা সহ মোট 14টি পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, সব আইনি প্রক্রিয়া অবলম্বন করেই বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী 14টি পণ্যের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সনদ প্রদানের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে বাংলাদেশের যেসব পণ্য জিআই সনদ পেয়েছে তা হল ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর ও আগরের তৈরি আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথা। প্রচার করতে হবে, বেকার আছে এই জিনিসগুলি। আমাদের যেমন ঐতিহ্য আছে, আজকে আমাদের কোয়ালিটি এবং কোয়ালিটিও আমাদের মেনটেন করতে হবে এবং তাদেরকে আরও স্মুথলি এদের আরেকটা জিনিস হলো অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা তাদেরকে। সম্প্রতি বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করে জিআই পণ্যের স্বীকৃতি দেয় ওই দেশের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। শুরু হয় দুদেশের মধ্যে বিতর্ক এবং আলোচনা। এরপর সব আইনি প্রক্রিয়া অবলম্বন করে টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভ হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। এটার জন্য আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি, আমাদের এমবেসি আছে দিল্লিতে। এদিকে জিআই সনদ পাওয়া দেশের ঐতিহ্যগত এসব পণ্য রক্ষা এবং বাজারজাতকরণের সঠিক প্রক্রিয়া অবলম্বনের নির্দেশ দেন শিল্পমন্ত্রী। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।